মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কবি কাজী নজরুল ইসলাম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। গ্রাম বাংলায় একটা কথা আছে জানেন, সেটা অনেকেই জানেন, কাটা ধানের রাত কাটাতে নেই। এই কথাটাকে যদি একটু ব্যাখ্যা করা যায়, তার মানে কি দাঁড়ায়? কাটা ফসল, সেই ফসলটার মাঠে ফেলে রাখলে কি জানি কি হয়, বৃষ্টি এসে যেতে পারে, ঝড় জল এসে যেতে পারে। সবচেয়ে বড় কথা, অনেক সময় আগে হতো, এখনো টুকটাক হয়, ওই কাটা ফসল চুরি হয়ে যায় এবং সেই ফসলকে বাঁচানোর জন্য কত লাঠালাঠির ইতিহাস অতীতে আছে। এখনো গ্রাম বাংলায় টুকটাক এমন হয়েই থাকে। তাই থেকে এসছে কাটা ফসলের রাত কাটাতে নেই। আর যদি বা রাত কাটাতে হয়, তাকে উপযুক্তভাবে পাহারা দিতে হয়। সঙ্গে যদি আসে সেই জিম করবেট, যার একের পর এক জঙ্গল কাহিনী, তার জীবপ্রেম যেমন কিংবদন্তি হয়ে গেছে। তার থেকে আজকে আমাদের নৈনিতালে জিম করবেট ন্যাশনাল পার্ক আছে, কিন্তু তার বই বা তার লেখা, অতুলনীয় লেখা যদি কেউ পড়ে থাকেন, সেখানে সেই ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ বা রুদ্রপ্রয়াগের নরখাদক বাঘ, তাকে তিনি কিভাবে বধ করেছিলেন, এবং চুকার মানুষ খেকো, থাকের বাঘ, কান্দার বাঘ, একের পর এক জঙ্গল লর্ড, রবিন, এ সমস্ত যারা পড়েছেন, সেখানে জিম করবেট কিন্তু একটা কথা বারবার করে উল্লেখ করতেন, যে বাঘ আহত বাঘ নরখাদক হয় কখন? যখন আহত হয়ে যায়, যখন তার দাঁত পড়ে যায়, বা গায়ে বা মুখে সজারুর কাঁটা ফুটে তারা শিকার করবার মতো কোনো ক্ষমতা থাকে না। পশুরাও কিন্তু খিদে না পেলে খায় না, কিন্তু মানুষ বড় অদ্ভুত এক জীব, সে কিন্তু অনেক কিছু করতে পারে, খিদে না পেলেও করতে পারে। তার সাক্ষী এই অভয়াকাণ্ড, তার সাক্ষী আপনার আমার চারপাশে ঘটে চলেছে প্রত্যেকটা দিন। কিন্তু জিম করবেট কি বলতেন, যে ওই গুলি খাওয়া বাঘ, এটা কিন্তু আমি কখনোই জীব হত্যাকে উৎসাহিত করছি না, কিন্তু নরখাদক হয়ে গেছে, ম্যান ইটার যে হয়ে গেছে যে বাঘ, তাকে তো বধ করতেই হয়, এবং জিম করবেটও সেটা করেছিলেন। সেই গুলি খাওয়া বাঘ, তার সামনে ঝট করে যেতে নেই, বেশ কয়েকটা দূর থেকে তিনি ইট, নুড়ি, পাথর এইগুলো ছুঁড়ে ছুঁড়ে দেখতেন সত্যিই হয়েছে কিনা। এরকম অনেকগুলো ঘটনা আছে। তা আজকে প্রথম 3টে মিনিট এই সমস্ত বলে কাটালাম কেন জানেন? তার কারণ হচ্ছে, উত্তরবঙ্গে ভারতের স্বাধীনতার ইতিহাসের পর বা স্বাধীনতার পর রেকর্ড ভোটদান হয়েছে 93%, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে বলে দিয়েছে, যেটা ইতিহাসে এমন হয়নি। তার মানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, ঘরের বাইরে বেরিয়েছে সাহস করে এবং নিজের ভোটটা দিতে পেরেছে। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা নির্বাচন কমিশনকে স্যালিউট জানান এবং জানিয়ে বলেন, এবং সেন্ট্রাল ফোর্সকে স্যালিউট জানান, জানিয়ে বলেন যে তারা এক অভূতপূর্ব কর্ম করেছে, যে বাংলার নির্বাচনের ইতিহাসে একজনেরও মৃত্যু ঘটেনি। গুতগুতি ধাক্কাধাক্কি এ সমস্ত তো হয়েই থাকে। কিন্তু এবার যদি আসি আসল কথায়, বাকি কিন্তু অনেকটা। আগের এপিসোডে বলছিলাম না, যে আপনারা যারা সত্যিকারের পরিবর্তনকামী মানুষ, যারা এই অধঃপতিত নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান, অন্ধকারের পরে আলো দেখতে চান, নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, আমাদের মতো আপনাদের মতো সমস্ত মানুষজন, আমাদের আসল পরীক্ষা শুরু কিন্তু এইবার। যারা উত্তরবঙ্গে ওই ধরনের
গেরুয়া ঝড় দেখেছে এবং তাদের ভোট মেশিনারি কোনোভাবে কাজ করেনি। রাত পর্যন্ত, গত এপিসোডটা পারলে একটু দেখে নেবেন, সকলকে অনুরোধ রাখছি, যে মানে কি করে, কি মেশিনারি দিয়ে রাতের অন্ধকারে ইভিএম পাল্টে এতদিন পর্যন্ত এই শাসন ক্ষমতাকে কায়েম করে রেখেছিল। একটার পর একটা জায়গায় মানুষ ধরেছে, মানুষ সচেতন হয়েছে। আর আমি একটা কথা প্রত্যেক এপিসোডে বলছি, মানুষ জেগে থাকলে কিন্তু আর কিচ্ছু করার নেই চোরেদের। মানুষ রাত্রিরে ঘুমোয় তাই চুরি করবার সুযোগ পায় চোর। মানুষ জেগে গেছে, এই জাগার কথা বলছি, আত্মজাগরণের কথা বলছি। তার আগে বিশ্রাম নেওয়ার কোনো রকম সুযোগ নেই। ওই ইভিএম বাক্স প্রতি মুহূর্তে পাহারা দিতে হবে। এবং আগামী দিনে এই দক্ষিণবঙ্গের চ্যালেঞ্জ কিন্তু অন্য চ্যালেঞ্জ। যে সমস্ত জেলাগুলোতে ভোট হয়ে গেল, প্রত্যেকটি জেলা দেখবেন, প্রত্যেকটি গ্রাম দেখবেন, তার কিন্তু একটা আলাদা সংস্কৃতি থাকে, আলাদা পরিবেশ থাকে। মানুষদের চাল চলন, হাব ভাব, কথাবার্তা, সেখানকার চাষবাস, কর্মজীবিকা সবকিছুই কিন্তু একটু আলাদা আলাদা হয়। যেটা বর্ধমানে হয় সেটা নিশ্চয়ই উত্তর চব্বিশ পরগনায় হয় না, যেটা কলকাতায় হয় সেটা নিশ্চয়ই বাঁকুড়ায় হয় না, আবার যেটা পুরুলিয়ায় হয় সেটা নিশ্চয়ই আপনি হুগলিতে এক্সপেক্ট করতে পারেন না। সব জায়গাটাই একটু আলাদা আলাদা। কাজেই এই ভোট মেশিনারি, ভোট সন্ত্রাসের যে রূপরেখা এত বছর ধরে পশ্চিমবঙ্গ দেখে আসছে, প্রত্যেকটি জেলা ওয়াইজ কিন্তু সেটা আলাদা। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যে তারা যেন সেই জায়গাটায় সতর্ক থাকে। এই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে কিন্তু মানে যাকে বলা হয় স্লিপার সেল, এবং আপনারা ভেবে দেখবেন গত 10 বছর আগে ভোট সন্ত্রাস যেরকম ছিল সেটা তার প্রকৃতি পাল্টিয়েছে। গত 10 বছর কি 15 বছর আগে যে রকম ভোট রিগিং হতো, যে কায়দায় হতো, এখন তার প্রকৃতি পাল্টে গেছে। আগে ভোট হতো ব্যালট বাক্সে, ভোট লুট হতো, ব্যালট বাক্স শুদ্ধ চুরি করে নিয়ে চলে যেত, মুখের মধ্যে ব্যালট পেপার মানে পাকিয়ে নিয়ে খেয়ে গিলে ফেলেছে। যখন খুব সংক্ষেপ মানে একটা কি দুটো ভোটে, পৌরসভা বা পঞ্চায়েত ভোটে যখন 1-2 ভোটের মধ্যে ডিসিশন হতো, এরকমও বহু নিদর্শন আছে যে ভোটের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে, গিয়ে ওইখানে দাঁড়িয়ে কি বলে ওকে, নির্বাচন কমিশনের যে প্রিজাইডিং অফিসার বা যিনি থাকেন তাকে দিয়ে আর একটা সার্টিফিকেট সই করিয়ে বলেছে আমি জিতেছি। এসব বহু ঘটনা ঘটে গেছে, কিন্তু তার প্রকৃতি পাল্টে গেছে। এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওই ইভিএম মেশিনকে সুরক্ষিত রাখাটা। কিন্তু তার আগে তো আর একটা চ্যালেঞ্জ আছে, তার আগে তো এই চ্যালেঞ্জটা আছে। এই যে বললাম স্লিপার সেল, ওই যে দেখিয়েছিলাম বাংলাদেশের নির্বাচন একটা ঢাকনা খুলে দিয়েছে, যাকে বলে এই প্যান্ডোরার বক্স খুলে গেল। সেই নির্বাচন কি দেখিয়েছে সেটা আমার এই ডান দিকের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। সেই নির্বাচন বহু এপিসোডে দেখিয়েছি এটা, এবং 4টে স্পেশাল এপিসোড করেছি যে কিভাবে জামাতের জিহাদ এই পশ্চিমবঙ্গে সূক্ষ্মভাবে ধীরে 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 চালু করে দিয়ে পুরো ডেমোগ্রাফি, মানুষের জীবনযাত্রাটা শুষে শেষ করে দিয়েছে। যাই হোক, এই ছবিটা দেখায় যে ওই জামাতের কোথায় কোথায় সারা বাংলাদেশে নির্বাচন হয়েছে, এবং সেখানে জামাত জিতেছে কোথায়, এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে। এবং তার কমপ্লিট প্রভাব কোথাও ডাঙ্গা বর্ডার, কোথাও হচ্ছে নদী বর্ডার, এবং কোথাও হচ্ছে আপনার মানে নদী বর্ডার থাকলেও অত্যন্ত সরু সেই নদী, খুব সহজেই হেঁটে হেঁটে পার হয়ে যাওয়া যায় ভাটার সময়। এই কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গের মূল চ্যালেঞ্জ। এবং এই জায়গাতে অতীত নির্বাচনগুলোতে যেটা দেখা গেছে, যেটা আমি চেষ্টা করেছি ওই 4টে এপিসোডে, বিশেষ এপিসোডে, এবং এখন আবার উল্লেখ করছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, ওই পুরো টিমটা নদীর ওপার থেকে, সীমানার ওপার থেকে, পুরো অনেক আগে থেকে গ্রামাঞ্চলের মধ্যে ঢুকে আসে, এবং সীমান্তবর্তী এলাকাতে ওই জমি দখল করে যে সমস্ত গেস্ট হাউসগুলো গড়ে উঠেছে, হোটেলগুলো গড়ে উঠেছে, ভোটের আগে থেকে সেই জায়গাগুলো গম 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 করে। কারা তারা? কিন্তু আশার খবর হচ্ছে এইটা, গত এই উত্তরবঙ্গে যে ভোটটা হয়ে গেল, সেখানে কিন্তু নির্বাচন কমিশন পুরো হোটেল টু হোটেল সার্চ করেছে, এবং তার আগে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যারা যারা সেই কনস্টিটিউয়েন্সির ভোটার নয় বাড়ি যাও,
যাকে বলে বাপি বাড়ি যাও শট। এবার আর সেটা হবে না। কিন্তু এখানে কিন্তু নির্বাচন কমিশনকে তার সুরক্ষা বলয় আরো বেশি দৃঢ় করতে হবে। তার কারণ এটা মাথায় রাখতে হবে যে একটা ভয়ঙ্কর অপশাসন, সেই অপশাসনের কিন্তু শেষ মুহূর্তটা আসতে চলেছে ওই 29 তারিখ। তাদেরও কিন্তু মানে টিকে থাকার একদম শেষ মুহূর্তের চেষ্টাগুলো সব জারি রাখবে। ভোটের ইভিএমে সুগন্ধি আতর, এগুলো আমি আর একটা এপিসোডে পরপর লিস্ট করে বলেছিলাম, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। যদিও সেগুলোর একটা কারসাজিও খাটছে না এবার, তার কারণ এগুলো করতো যারা, সেই করানোর লোক আর পাশে নেই। এইটা একটা আশার খবর। কিন্তু ওই যে বললাম যে উত্তরবঙ্গ এই ভোট কি দিল, প্রাপ্তিটা কি সেখান থেকে? প্রাপ্তি হচ্ছে সাহস। যে সমস্ত মানুষ ঘরের বাইরে বেরোতে ভয় পেতেন এতদিন, যে সমস্ত মানুষ ভাবতেন ধুস কিচ্ছু হবে না, সেই সমস্ত মানুষ অন্তত এতদিনে বুঝতে পেরেছে যে ধুস কিচ্ছু হবে না। কি রে ভাই, তুই নিজেই থাকবি না, যে বলছিস না যে এসে ওই গলায় পোস্টার ঝুলিয়ে দিতে হবে, ঘিরে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটির 12টা বাজিয়ে দেবে, মানে মিনিটের মধ্যে গাছের গোড়ায় বেঁধে রাখতে হবে, ঘরে লাড্ডু নাড়ু এসব পাঠিয়ে দেবে, পুলিশ ইন্সপেক্টর থেকে শুরু করে পুলিশের পদস্থ অফিসারদের থেকে শুরু করে প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছে তাদের কোথায় সব নাকি লিস্ট বানিয়ে রেখে দিচ্ছে, কোথায় কোথায় কি কি ব্যবস্থা নিতে হয় সমস্ত দেখে নেবে। মানে একটা রাজনৈতিক দল সে ভোটের প্রচার ভুলে গেছে, গোটা প্রচারটাতে ভুলে গিয়ে সে কি প্রচার করছে, ফিরে মানে যদি সে ফিরে আসতে পারে কত রকম ভাবে মানুষকে পেটাবে, মারবে, কাকে তার চাকরি শেষ করে দেবে, কার মাইনে বন্ধ করে দেবে, কাকে ট্রান্সফার করে দেবে। এই হচ্ছে একটা প্রচার। আর উল্টো দিকে আর রাজনৈতিক দল, বিরোধী দল, সে কি করছে, কত রকমের প্রকল্প দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমৃদ্ধি ঘটাবে। একদম অবাক হয়ে লাফিয়ে ওঠার কিচ্ছু নেই। তার কারণ 21টা রাজ্যে এই বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। অনেকেই প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন এ ও সে বন্ধু বান্ধব সবাই আছে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে। আর পরিযায়ী শ্রমিক তারা আছে, তারা কোথায় গেছে? তারা এখান থেকে কাজ খাবার কিচ্ছু না পেয়ে ছুটে চলে গেছে সেই সমস্ত রাজ্যে, গুজরাটের আহমেদাবাদ, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, সমস্ত জায়গা। কেন যেতে হয়েছে? ওখান থেকে রোজগার করে তারা এখানে তাদের রুজি পাঠাচ্ছে, অন্ন পাঠাচ্ছে তার পরিবারকে। সব থেকে ভালো জানে তারা এই তফাৎটা কোথায়। কোথায় তফাৎ প্রধানমন্ত্রী সৌরঘর যোজনার? বিদ্যুতের বিল কি করে জিরো হয়ে যায়, কিভাবে সেখানে নারী কল্যাণ হচ্ছে, নারী সুরক্ষা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, সেলফ এমপ্লয়মেন্ট কিভাবে বৃদ্ধি পাচ্ছে, চাকরির সুযোগ কিভাবে বাড়ছে, প্রত্যেকটি গ্রামে গ্রামে কিভাবে মান্ডি তৈরি হয়েছে বা ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে মানে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। আর এখানে ছাত্রছাত্রীর কথা বলেই তো লাভ নেই, 8,000 স্কুল উঠে চলে গেছে। আর শিক্ষকরা পুলিশের লাঠিকে রাস্তায় গড়াগড়ি খেয়েছে দিনের পর দিন। না, 1000 দিন কমপ্লিট হয়েছে টেট আন্দোলন, এসএসসি, তারপরে আরো কত কিছু, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ইত্যাদি তো আছেই। চুরির ইতিহাস তো বলে শেষ হবে না, সেগুলো আগের এপিসোডে বলেছি, এটা বললে একই কথা বারবার রিপিট করা হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, ওই কিন্তু কাটা ধান মাঠে পড়ে আছে, আর এই সামনের ধান সোনার ফসল, এই কেটে কিন্তু ঘরে তুলতে হবে। কারণ ওই যে গ্রাম বাংলার কথা, ঝড় জল বৃষ্টি, আর একটা কথা আছে যে না চালে বিশ্বাস নেই, তার জন্য শেষ পর্যন্ত সতর্ক থাকতে হয়। ওই যে কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে শুরু করলাম না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন অবসান্ত। যদি আগামী দিনগুলোতে সমৃদ্ধি, সুখ, শান্তি, নিরাপত্তা এগুলো পেতে হয়, তাহলে এই কটা দিন, ওই আগের এপিসোডে বলেছিলাম, জাগতে রহো। যদি প্রকৃতভাবে পরিবর্তনটা ঘটাতে হয়, শিক্ষা পেতে হয়, আপনারা ভাবতে পারেন এই অংশটা একটা মাত্র জিনিস, যে রবীন্দ্রনাথ ঠাকুর
কে? আপনারা উত্তর দিন, রবীন্দ্রনাথ ঠাকুর লোকটা কে? তাহলে রবীন্দ্র শিক্ষা, রবীন্দ্রনাথ তার যে রবীন্দ্রিক শিক্ষা, সেই শিক্ষা শুধুমাত্র শান্তিনিকেতন আশ্রমটার মধ্যে আজকে ভারতের স্বাধীনতার সেই 1947 সালের পর থেকে আজ পর্যন্ত বন্দী হয়ে রয়েছে। লজ্জা হয় না আমাদের যে সেই শিক্ষাটা আজ পর্যন্ত কোনো স্কুলে স্কুলে বিতরিত হয়েছে? আর আজকে কুকুরকে ডগি বলতে শেখাও, সে খুব ভালো, বিড়ালকে ক্যাট, এইটা শিখে একটা বকচ্ছপ সমাজ তৈরি হবে। যখন কিনা ক্লাস 5-এ ওই বামফ্রন্ট ইংরাজি তুলে দিল, আর এখন গোটা শিক্ষাই তুলে দিয়ে এবার ছোট ইংলিশ মিডিয়াম স্কুলে, মানে সরকারি শিক্ষা ব্যবস্থা মাতৃভাষায় শিক্ষা মাতৃস্তন্য দুগ্ধের সমান, এ কথাটাই ভুলে যাওয়া হলো। যাকে এই এপিসোডে সেই সমস্ত বক্তব্য রেখে আর লাভ নেই। আগামী দিনের কর্তব্য হচ্ছে, আগে ওই যে বলেছি বাগানে আগাছা কি অর্ধেকটা তুলে আপনি ফেলে রেখে দেন, গোটা আগাছাটা শিকড় তুলে ফেলেন না। তার আগে পর্যন্ত হাতে একটু ছড়ে টড়ে যেতে পারে, কারণ উপড়োতে গেলে হাত দিয়ে টেনে উপড়োতে হয়, ওটা শাবল টাবল দিয়ে হয় না, কারণ তার শিকড় থেকে যায়, জল পড়লে ওখান থেকে আবার গজায়। আর ঘরও কিন্তু আমরা ঝাঁট অর্ধেকটা দিই না, পুরো ঘরটা ঝাঁট দিই, মুছি, প্রতিদিনই সেটা করি। আগামী দিনগুলোতে সেটা আমাদের করতে হবে, যতক্ষণ পর্যন্ত না 4 তারিখে সূর্যোদয় ঘটে, প্রকৃত অন্ধকার কেটে গিয়ে। আপনাদের এই এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের অসংখ্য সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এখান থেকে আপনাদের সকলকে প্রণাম জানাই, শুভকামনা জানাই, সকলের মঙ্গল কামনা করি। আপনারা হাত খুলে লিখুন, লিখে আপনারা একটু শেয়ার করুন, যাতে এই এপিসোডের সাথে আপনার মতামতটাও চতুর্দিকের মানুষ আরো বেশি করে জানতে পারে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখবেন আগামী এপিসোডের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।